কাছেই থাকবে মানে যেখানকার ফল সেখানে থাকবে গোটাটা খসে পড়ে যাবে। একটা বাস্তবে চলো গাছ দেখেছে অনেকেও খেয়েছে কি ওল, ওল তো বাবা গাছের ডগায় ধরে না, ওল কোন গাছের গোড়ায় ধরে, ওল গাছ। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ওল মোটা হয় আর ওই সময় ওল তুলে খেতে হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস যদি গত হয়ে যায় তাও যদি ওলটা না তোলে ওলের গাছ দেখবেন আস্তে আস্তে যত শীত করবে আর ওলের বৃক্ষটা আস্তে আস্তে সবুজ রং ছেড়ে দেবে, সবুজ হতে হতে দেখবেন হলদে হতে হতে। তাও যদি ওলটাকে না তোলা হয় গাছটা দেখবেন হলদে হতে হতে আস্তে আস্তে লাল হতে লাগবে। তাও যদি ওলটাকে না তোলেন লাল হইতে হইতে দেখবেন ওই ওলের কাণ্ড শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে নরম হতে লাগবে। তাও যদি না তোলেন নরম হইতে হইতে দেখবেন পচতে লাগবে আর পচতে পচতে দেখবেন গলতে লাগবে। ওল গাছটা কিন্তু গলে পড়ছে খসে পড়ে যাবে আর যেখানকার ফল সেখানেই থাকবে, ওল যেখানকার সেখানেই থাকবে। মোটাটা খসে পড়ে যেখানকার ফল সেখানেই রয়। আমার মানব দেহ করতে হবে লক্ষ্য, এইখানে আছে বাবা দুইটি বৃক্ষ, একটা পুরুষ আর একটা নারী। বৃক্ষে কেমন করে জন্ম হয়? মধুমাছি মধুপান করে পরাগ মিলন হয়। পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগ মিলনের ফলে ফুল হয়, ফুল থেকে ফল হয়, তাহা দিয়ে একটা নতুন উদ্ভিদ হয়। যেমন আমার মা বাবা দুজন, আমার দুটো বৃক্ষ হইল, মা বাবা দুটি আমার দুই বৃক্ষ হইল। ওরে আমার ভক্তের দল আপনারা আছেন সকল, আমার কথা একটু শুনে চলো। মা বাবা দুজনে নিরজনে মধুর মিলনে গেল যখন, মাতে আর বাবাতে হলো পরাগ মিলন, জীবন সুখান্তে মিলন হয়ে যায়। পরাগ মিলনের ফলে মা আমার গর্ভবতী হয়। মা যখন গর্ভবতী দিনের পর দিন চলে গেল, মায়ের কাছে ফল ধরেছে, আমার কথা নয় বলে তোলো। মায়ের কাছে ফল ধরেছে, দিন চলে যায়। 10 মাস 10 দিন যেইবার হয় সেই ফলে এইবার আমার বাহির হয়ে এলো। নাচ কিংবা ধাত্রীমা মোটাটা কেটে দিল। গাছের ফল আম বলুন, জাম বলুন, পেয়ারা বলুন, আপেল বলুন, কাণ্ডের সাথে লেগে থাকে কিসের দ্বারাই? মোটার দ্বারাই। এখানে মায়ের সন্তান হচ্ছে ফল, মায়ের সাথে ফলের যোগসূত্র কিসের দ্বারাই? মোটার দ্বারাই। মোটা মানে কি? নাভি। বৃক্ষের ফল যেমন যার মোটা দ্বারাই জল পায়, রস শোষণ করে, এখানকার ফল হচ্ছে সন্তান, তার ওই মোটা বা নাভির দ্বারাই মায়ের রস শোষণ করে মায়ের গর্ভে বড় হয় ধীরে ধীরে। এইবার যেই মা সন্তানটা প্রসব করলো, ফলটা বাহির হলো, নার্স কিংবা ধাত্রীমা এবার মোটাটা কেটে দিল। মোটা মানে নাভি, বৃক্ষ থেকে ফলটাকে আলাদা হচ্ছে। এই নাভি যখন কেটে দেওয়া হয় দেখবেন 4 আঙুল বা 6 আঙুল বা 8 আঙুল লেগে থাকে নাভিতে, ছেলে নাভিতে লেগে থাকে 8 আঙুল লেগে থাকে, 8 আঙুল রেখে কাটতে হয়। এবার গাছের সাথে ফল আলাদা হলো, কিন্তু ছেলের নাভিতে 8 আঙুল মোটা লেগে আছে। চিন্তা করবেন দিনের পর দিন আমার যেই না চলে গেল, ওরে মায়ের কোলে ছেলে হাসে খেলে ভালো, গাছের ফল গাছে আছে চিন্তা করা যায়। ওরে দিনে দিনে ছেলের মোটা শুকাইয়া যায়, শুকাতে শুকাতে 8 আঙুলি থেকে এবার 6 আঙুলি হবে, তারপরেও যদি বাবা আর শুকিয়ে যাবে 6 আঙুলি থেকে এবার 4 আঙুলি হয়। ওরে দিনের পর দিনই আমার গত হয়ে যায়। ওরে
মায়ের ছেলে মায়ের কোলে থাকলো জাতীয় ফল হচ্ছে কি আম আম ফলটা কেমন রসালো আমাদের জাতীয় ফল কি জাতীয় ফল ব্রহ্ম আমার ব্রহ্ম ফল হয় সহসারে থাকে একটুখানি সভাতে আমি যাই বলে যাই সহসারে গাছের ফল নয় করেছেন দীক্ষা শিক্ষা নিয়েছেন তিনাদের হয় ভজন তিনারাই করেন সাধন কাকে বলে ভজন কাকে বলে সাধন ভজন করে কজন ভজন করে সেই জন ভক্ত হয়েছে যে জন ভজন করে সেই জন গুরু আশ্রিত হয়েছে যে জন ভজন বর্গীর দন্তান্ন ভজন ভয় হচ্ছে ভক্তি ভাবে বর্গীর জয়ের জন্মস্থানে দন্তান্নতে নৃত্য করা হচ্ছে ভজন করা ভয় হচ্ছে ভক্তি ভাবে বর্গীর জয়ের জন্মস্থানে দন্তান্নতে নৃত্য করা একে বলে ভজন করা সাধন ধন রক্ষা করে ভজন করে যিনি সাধন করে তিনি সাধন কি পিতৃধন ব্রহ্মবস্তু এটা আমার সাধন এটা আমার নিজের ধন সাধন রক্ষা করে ভজন করে যিনি সাধন করে তিনি আর যারা বাবা সাধন রক্ষা করতে জানে না গুরু আশ্রয় করেনি তারা ওই ভজন করতে যাওয়ার আগে দেখবেন বাপরে লাফানি বাপরে ঝাঁপানি বাপরে ফুটনি কিছুক্ষণ পরেই দেখবেন হাঁপানি যদি বলা হয় আর একবার ভজন করো তো আজ আর হবে না রে কালকে দেখবে এখানে কি হলো গাছের ফল ছিল গোটা ছেড়ে পড়ে গেল নিম্নগতি হলো কিন্তু গাছের ফল গাছে থাকবে গোটা খসে যাবে ফল যেখানকার সেখানেই থাকবে গোটা মানে কি কামনা বাসনা ফল হচ্ছে ব্রহ্ম কামনা বাসনা হচ্ছে গোটা যারা ভজন সাধন করতে জানে তারা কেমন করে ওই ভজন করে দেখুন একটা গানে আপনারা শুনেছেন কি আমার আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না যদি দুধ গরম করা হয় দেখবেন এমন একটা সময় আসবে কড়াই ছাপিয়ে দুধ পড়তে যাবে আমি দেখেছি অনেক মা কি করে যখন দুধ ছাপিয়ে পড়তে যায় কেউ বড় হাতা দিয়ে নাড়াচাড়া করে আবার কোনো মা দেখি জলের ছিটে মারে যাতে পড়ে না আবার কোনো মা দেখি ফু ফু যাতে পড়ে না কিন্তু যদি বলা হয় জল
জলে ছিটে দেওয়াও হবে না, হাতা দিয়ে নাড়াচাড়া করাও হবে না, আবার ফু দেওয়াও হবে না। অত তো দুধ গরম করতে হবে, এক বিন্দু যেন পড়ে না। কোন কৌশলে গরম হবে চিন্তা করা চাই। অত সময় আমি খুলে একটু বলে যাই, উনুনের উপরে কড়াই বসিয়ে উনুনের মুখে জাল দেয় ধীরে ধীরে। জাল দিতে দিতে চরম যখন হয় গরম, দুধ করতে যাবার আমার হয় না লক্ষণ। হুঁশিয়ার মায়েরা যারা কি করে তারা জালটা বাহির করে ধরে রাখে, ভেতরে ভরে না। অনেকরা হুঁশিয়ার মাত্রা কি করবে, ওই জাল দিতে দিতে যখন চরম গরম হয়ে কড়াইয়ে দুধ করতে দেওয়ার সময় হবে, তখন জালটা ভেতরে আর দেওয়া হবে না, বের করে ধরে রাখতে লাগবে। বের করে ধরে রাখুন, ধীর থাকুন, চুপ থাকুন, স্থির থাকুন। যে দুধ করতে যাচ্ছিল পড়ার ভয় থাকবে না। ওই দুধ আস্তে 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 কড়াইয়ের তলায় যেমন ছিল তেমনি সমতায় দাঁড়িয়ে যাবে, পড়ার ভয় থাকবে। এইভাবে জাল ভরা আর বের করা কৌশল জানে যারা, গাছের ফল কাছে রেখে তারা করে কর্ম সারা, তারা হয় না কোমরা। ব্রহ্মবস্তু যেখানকার সেখানেই থাকলো, এদের কামনা বাসনা মিটে গেল। আর এক কথা তোমার মুখেই আমি শুনতে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। কথা শুনে মনে মনে বড় হাসি পেয়েছি। কি বলছে, কর্ণকে বোধ করেছ করিয়া অন্যায়। বললো অর্জুন, 17 দিনের যুদ্ধে কর্ণকে অন্যায় করে বধ করেছো। কি অন্যায়? বলছে যুদ্ধের একটা নিয়ম ছিল। কি নিয়ম? সমানে সমানে যুদ্ধ, মহারথীর সাথে মহারথীর যুদ্ধ, অশ্ব বাহিনীর সাথে অশ্ব বাহিনীর যুদ্ধ, হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর যুদ্ধ, তরবারির সাথে তরবারির যুদ্ধ, গদাধারীর সাথে গদাধারীর যুদ্ধ, হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর যুদ্ধ, পদাতিকের সাথে পদাতিকের যুদ্ধ, মুষ্টিধারীর সাথে মুষ্টিধারীর যুদ্ধ। যুদ্ধ করতে করতে কেউ যদি হাতের অস্ত্র ফেলে দেয়, শত্রুপক্ষকে পৃষ্ঠদেশ দেখায়, তাকে পিছন থেকে মারা যাবে না। তাহলে কর্ণ যেদিন যুদ্ধে গেল, কর্ণের চাকা মাটিতে বসে গেল, হাতের অস্ত্র কর্ণ সেদিন মাটিতে ফেলে দিল। অর্জুনকে বলল, থামো অর্জুন, থামো। আমি হাতের অস্ত্র ফেলে দিয়েছি, তোমাকে পৃষ্ঠদেশ দেখিয়েছি, রথ উদ্ধার করে তোমার সাথে পুনরায় যুদ্ধ করব। এমন সময় কৃষ্ণ বলছে, অর্জুন মারো, তুমি মারো, পৃষ্ঠ দেশেই ওকে আঘাত করো। হনুমান বলল, পিছন থেকে মারা অন্যায়। তাহলে হে অর্জুন, কর্ণকে পিছন থেকে মারলে কেন? কে কাকে মারে বাবা, কে কার হরি? একটুখানি দেখুন, সবাই বিচার করি। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে এই চরাচরে। হরে কৃষ্ণ হরে হরে। কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে, নিজের দোষে নিজে মরে। কেন তুমি দোষ দিচ্ছ হনুমান অপরে? কে কাকে মারে? নিজের দোষে সবাই নিজে মরে। কর্ণের দোষেই কর্ণ নিজে মরেছে। প্রমাণ দিয়ে জানাইব আপনাদের কাছে। একদিন কর্ণ আমার মৃগয়াতে যায়, সন্ধ্যাবেলায় মৃগয়া থেকে বাড়ি ফিরছে ভাই। সেই সময়ে ব্রাহ্মণের গাভী নদীতে জল খেতে গেল। ওরে জল খেতে গিয়ে গাভীর পা পাকে বসে ছিল।
একদিন কর্ণ শিকারে গিয়েছে, সন্ধ্যাবেলায় ফিরে আসছে, আর এমন সময় ব্রাহ্মণের গাভী নদীতে জল খেতে নেমেছে, বুঝলেন? আর নদীতে নেমে নদীর পাকে গাভীর পা বসে গিয়েছে। শত চেষ্টা করেও গাভীর পা তুলতে পারছে না। আর কর্ণ কিন্তু দূর থেকে দেখলো, এর শিকার তোমার বাদ যাবে না, গাভীর পা পাকে বসে গিয়েছে, আমি এর সুযোগ ছাড়বো না। এই বলে কর্ণ হাতের বান ছেড়ে দিল, আর বান গিয়ে গাভীর পৃষ্ঠদেশে বিদ্ধ হলো। গাভী মৃত্যু মুখে পতিত হলো। দূর থেকে গাভীর মালিক ব্রাহ্মণ দেখলো, কে, কোন নরাধম আমার গাভীর এই সুযোগ নিয়ে আমার গাভীকে মৃত্যুর মুখে পতিত করলো? ও তুমি শোনো নরাধম কর্ণ, আমার গাভীর পা পাকে বসে গিয়েছে, শত চেষ্টা করেও তুলতে পারলো না, এই সুযোগ নিয়ে গাভীর পৃষ্ঠদেশে তুমি বাণবিদ্ধ করলে। ওরে নরাধম, তোকেও আমি অভিশাপ দিলাম, তুইও যেদিন সাক্ষাৎ সমরে যাবি এই গাভীর পায়ের মতো তোরও রথের চাকা মাটিতে বসে যাবে, শত চেষ্টা করেও তুই তুলতে পারবি না, তোর শত্রু তোর পৃষ্ঠদেশে বাণবিদ্ধ করে তোকে মৃত্যুর মুখে ফেলে দেবে। কি বললাম? হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে, কোন নিজের দোষে নিজেই মরে, কোন নিজের দোষে নিজেই মরেছে, কোন নিজের দোষে সেদিন নিজেই মরেছে, কোন নিজের দোষে সেদিন নিজেই মরেছে। কেন দোষ দিচ্ছ তুমি আমার কাছে? নিজের দোষে সেদিন নিজেই মরেছে। তাহলে পরের মন্দ করতে গেলে মা আগে নিজের মন্দ হয়। কেউ কারো হিংসা করবেন না, পরের হিংসা যতটুকু করতে যাবেন নিজের ক্ষতি ততটুকু নিজেই করবেন। কারণটা কি? একটা গাছের ডালে যদি একটা দোলনা বাঁধেন, দোলনা বেঁধে দোলনাটাকে যদি বল দিয়ে ঠেলে দেন, দোলনাটা আপনার বল প্রাপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যতটা আপনার বলের দ্বারাই সামনের দিকে এগিয়ে যাবে, ততটাই দেখবেন সামনে থেকে আবার পিছনে এসে আপনাকে ধাক্কা মারবে। তাহলে এদিক থেকে আপনি ঠেলে দিলেন, ওই দিক থেকে কে ঠেলে দিল? ওই হচ্ছে অদৃশ্য ভগবান। আপনি পরের মন্দ যতটুকু করতে যাবেন নিজের মন্দ ততটুকুই পাবেন। কর্ণ সেদিন গাভীর মৃত্যু দিয়ে নিজের মৃত্যু নিল টেনে, তাই আজ মরে আছে বানে, মরেছে বানে। আমি বলে জানে প্রমাণে মরেছে সেই বানে, প্রমাণে মরেছে সেই বানে। আর মায়ের অভিশাপ, কর্ণের মায়ের নাম কি? কুন্তী। কুন্তী অভিশাপ দিয়েছিল, কর্ণ তোর পৃষ্ঠদেশে বাণবিদ্ধ হবে বাবা, ওই দেশটা তুই শত্রুকে দেখাবি না, শত্রুপক্ষকে রণাঙ্গনে পৃষ্ঠদেশ দেখাবি, যখন পৃষ্ঠদেশে বাণবিদ্ধ হয়ে হবে তোর মরণ। কোন দিনকার কথা? কুটমুটির ছেলে হচ্ছে কর্ণ। যেদিন কর্ণ সেনাপতির পদে বহাল হয়েছে, সরযূ নদীর তীরে পিতৃ তর্পণ করছে, সেই দিন কুন্তী গিয়ে মাতৃত্বের পরিচয় দিচ্ছে। কর্ণ বলছে তুমি কে? বলছে আমি তোর জননী। কর্ণ বলছে মা তুমি তো আমার জননী নও, তুমি পাণ্ডবদের জননী। কুন্তী বলছে না, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, আমি তোর জননী। তা কর্ণ বলল মা তুমি যদি আমার জননী হও তাহলে আমাকে পরীক্ষা দাও, সপ্ত পর্বতের আড়ালে থাকবে তুমি, অপরদিকে থাকবো আমি, সপ্ত পর্বত ভেদ করে যদি তোমার তনদুগ্ধ আমার মুখে পড়ে তবেই জানবো তুমি আমার জননী। ওরে তাই তো আমার কুন্তী দেবী তখন দাঁড়ালো, ওরে তুমি তো ছেড়ে দিল কুন্তী, সপ্ত পর্বত ভেদ করে গেল। কুন্তী যেই স্তনদুগ্ধ ছেড়ে দিল, সপ্ত পর্বত ভেদ করে কর্ণের হাতে পড়ল। কর্ণকে বলেছিল দুগ্ধ খাবি আর সারা শরীরে মাখবি। খেতে গিয়ে কর্ণের ঘৃণা হলো, খেতে পারলো না, এইভাবে ফেলে দিল। সামনের দিক বেয়ে দুগ্ধ মাটিতে পড়ে গেল। কুন্তী বলল কর্ণ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ফেল পড়েছিস তুই, তোকে বলেছিলাম আমার এই মাতৃদুগ্ধ তুই পান করবি আর সারা শরীরে মাখবি, খেলি না। তুই যে আমার দুগ্ধ পান করতিস, সারা শরীরে মাখতিস, তোকে কেউ বধ করতে পারতো না। তবে বাবা আমার এই মাতৃদুগ্ধ তোর সামনের দিক বেয়ে পড়েছে, সামনের দিকে তোকে কেউ মারতে পারবে না। তবে বাবা তোর পিছন দিকটা থাকলো ফাঁকা, আমার দিকে তাকা। যুদ্ধক্ষেত্রে যেদিন তোর এই পৃষ্ঠদেশ শত্রুপক্ষকে দেখাবি, সেই দিন পৃষ্ঠদেশে বাণবিদ্ধ হয়ে তুই মারা যাবি। মায়ের অভিশাপ হলো না মা, তাই কর্ণ মারা গেল রে।